গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে নতুন পদ্ধতির সংযোজন করা হয়েছে, সেমিস্টার পদ্ধতি বা সেমিস্টার সিস্টেম, সেটা কি এবং সে সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিষয়। তো এই ক্লাসটিতে তোমরা যারা করে নতুন, আমি তোমাদের সবাইকে বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই রকমের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা সবার আগে পাও। এবং এই পিপিটি যদি কারো দরকার হয় বা প্রয়োজন হয়, তাহলে তোমরা সবাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিজয় স্যার এডুকেশন নামক টেলিগ্রাম গ্রুপ ওর লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে জয়েন করার পর তোমরা ওখান থেকে এই পিপিটি বা নোট বা এডুকেশন বিষয়ের যে কোনো বিষয়ে তোমরা সাহায্য পেতে পারো। তাহলে ক্লাসটা শুরু করি। তো সবার প্রথম হচ্ছে সেমিস্টার পদ্ধতি কী। তাহলে এখানে আমরা এটা বলবো যে বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্করণ হলো শিক্ষার্থীদের অর্জিত শিক্ষার মূল্যায়ন পদ্ধতি বা ইভ্যালুয়েশন সিস্টেম অব স্টুডেন্ট অ্যাচিভমেন্ট ও শিক্ষার্থীদের অনুশীলন পদ্ধতি বা লার্নিং প্রসেস অব স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়ন করার পদ্ধতি এবং শিক্ষার্থীরা যে পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করছে ও শিক্ষকেরা যে পদ্ধতিতে শিক্ষাদান করছে, এই তিনটি বিষয়ের সমন্বয় ঘটানো, যার মূল উদ্দেশ্য হলো শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া, এই ধারণাকে বাস্তবায়িত করা। ঠিক আছে, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা যে একটি সক্রিয় এবং গতিশীল প্রক্রিয়া, এই ধারণাটাকে বাস্তবায়িত করার জন্যই মূলত শিক্ষা ব্যবস্থায় সেমিস্টার পদ্ধতির প্রয়োগ করার একটা প্রচেষ্টা বা প্রয়োগ করা হচ্ছে। এখানে যদি আমরা একটি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পদ্ধতি অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন সিস্টেম, যেটা আমরা এতদিন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এগুলোতে দেখেছিলাম, এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু আমাদের স্কুল লেভেল বা বিদ্যালয় স্তর যে আছে সেখানেও কিন্তু সেমিস্টার পদ্ধতিকে প্রয়োগ করতে চলেছে। অর্থাৎ আমরা যদি এখনও যদি যে সমস্ত দূরাগত শিক্ষা আছে, শিক্ষা পদ্ধতি আছে, সেগুলোতে কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাই যে সেগুলোতে অ্যানুয়াল এক্সামিনেশন যে সিস্টেম আছে সেই পদ্ধতি কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। ঠিক আছে, তো আমি সেটার সঙ্গে একটা তুলনা করছি। তো দেখো তাহলে কি হচ্ছে যে কোনো একটি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পদ্ধতির সাথে সেমিস্টার পদ্ধতি তুলনা করি, তাহলে দেখা যায় যে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে অর্থাৎ 12 মাসের ব্যবধান অর্থাৎ একটি বছর যে অভিজ্ঞতা অর্জন করছে তার মূল্যায়ন করা হলে অনেক সময় শিক্ষার্থীরা নির্বাচিত কয়েকটি প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে ভালো অথবা খারাপ ফলাফল করছে, কিন্তু বিষয়ভিত্তিক ব্যবহারিক শিক্ষা থেকে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। এবং যেখানে শিক্ষকরা যে পদ্ধতিতে শিক্ষা প্রদান করছে সেই পদ্ধতি কতটুকু বাস্তবায়িত হয়েছে তারও কিন্তু বিশেষ আমরা ধারণা পাই না। কিন্তু যখন আমরা সেই পদ্ধতিটাকে, যখন আমরা পাঠ্যক্রমটাকে মূলত দুটি অংশে বিভক্ত করে নিচ্ছি, এবং সেই দুটো অংশে বিভক্ত করে নেওয়াতে কী হচ্ছে, সেই যে সমগ্র যে পাঠ্যক্রম তার কিছু অংশ একটা ছোট্ট একটা সময় বা ছোট্ট একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হচ্ছে। যখনই সেটা হচ্ছে তখন তো শিক্ষার্থীরা কিন্তু সেই যে অল্প সময়ে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতিতে তারা কিন্তু ব্যবহারিক এবং অভিজ্ঞতাধর্মী এবং দক্ষতা ভিত্তিক কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারছে। ওকে, তো এই কারণেই মূলত আমাদের সেমিস্টার পদ্ধতি বা সেমিস্টার সিস্টেমের কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। ওকে, তাহলে সেমিস্টার পদ্ধতির ধারণা দিতে গিয়ে আমরা কি বলবো, যে সেমিস্টার পদ্ধতিতে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাঠ্যক্রমকে পরিচালিত করার জন্য প্রত্যেক শিক্ষাবর্ষকে 6 মাসের ব্যবধানে সমান দুটি অংশে বিভক্ত করে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এবং ক্রম অনুযায়ী তার পরবর্তীতে যদি দ্বিতীয় বছরে তাহলে তৃতীয়, চতুর্থ, 3 বছরে গেলে পঞ্চম, ষষ্ঠ, এইভাবে কিন্তু বিভিন্ন সেমিস্টার পদ্ধতিগুলো বা সেমিস্টার সংখ্যাগুলো কিন্তু নিযুক্ত করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে। এবং এই যে পদ্ধতি একটা যাচ্ছে এটাকে কিন্তু মূলত আমরা এক কথায় বলতে পারি সেমিস্টার পদ্ধতি। তো এই পদ্ধতি কি হচ্ছে, 6 মাসের পাঠ্যসূচিকে ভিত্তি করে শিক্ষাদান করা হয় এবং 6 মাসের মধ্যেই সম্পূর্ণ করা সেই পাঠ্যসূচিকে শিক্ষাদান কার্য, এবং সম্পূর্ণ হলে পরে সম্পূর্ণ করতেই হবে, এবং করার পরে কিন্তু সেই 6 মাসের মধ্যে নির্দিষ্ট সময় কিন্তু তাদের কিন্তু একটা ষান্মাসিক বা 6 মাসব্যাপী 6 মাসের মধ্যে থেকে তাদের কিন্তু পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ওকে, তাহলে এই পদ্ধতিটাকে আমরা মূলত এক কথায় বলতে পারি সেমিস্টার পদ্ধতি। এবার এই যে সেমিস্টার পদ্ধতি যে আছে, সেমিস্টার পদ্ধতি এবং অ্যানুয়াল বা ওটা কি বলে অ্যানুয়াল যে এক্সামিনেশন সিস্টেম আছে, ঠিক আছে,
মানে প্রতি বর্ষভিত্তিক যেটা শিক্ষা পদ্ধতি, তার মধ্যে আমরা তুলনা করি তাহলে এটা দেখতে পাই যে কোর্সের নাম ধরা যাক বিএ, বিএসসি বা বিকম এইরকম একটা ডিগ্রি যারা কলেজ স্তরে পড়ছে। তো তাদেরকে এর আগে যখনই আমরা ১ বছরের ভিত্তিতে যখন আমরা মূল্যায়ন করতাম বা শিক্ষা দিতাম, সেক্ষেত্রে কিন্তু পুরো ৩ বছরের একটা কোর্স হিসেবে সেখানে কিন্তু বছর হিসেবে ভাগ করা হতো। ঠিক আছে? আবার সেটাই কিন্তু এখন কি করা হচ্ছে, সে সমগ্র কোর্সটাকে কিন্তু আমরা এখন ৬টি সেমিস্টারে ভাগ করি। অর্থাৎ সিলেবাস অথবা পাঠ্যসূচি কিন্তু এক থাকছে, কিন্তু সেটাকে টুকরো, টুকরো আকারে আমরা কিন্তু সক্রিয়ভাবে বা গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বা অগ্রগতি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু সেখানে শিক্ষা প্রদানও করছি এবং তাদের মূল্যায়নও করছি। ওকে? সেক্ষেত্রে যদি আমরা ইউনিভার্সিটি শিক্ষার কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন এমএ, এমএসসি, এমকম এরকম যে কোর্সগুলো আছে, সেখানে তো ২ বছর করা হচ্ছে। কিন্তু এখন এই বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হওয়াতে কিন্তু সেখানে সেই ২ বছরটা ভেঙে ৪ টা সেমিস্টার করা হয়েছে। এবার এক্ষেত্রে এই যে কোর্সগুলো যে আছে এক্ষেত্রে যাই হোক আমার একটু পিপিটিটা রেডি করতে একটু ভুল হয়েছে। তো এখানে আমি বিশেষ দ্রষ্টব্য হিসেবে এটা দেখিয়েছি যে যখন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আ সেমিস্টার পদ্ধতি চালু করা হচ্ছে এবং করা হলে কিন্তু তখন কিন্তু আর এই কলেজ স্তরের যে শিক্ষা সেখানে কিন্তু ৩ বছর এই শব্দটা না থেকে সেখানে কিন্তু ৬ টা সেমিস্টার হয়ে যাচ্ছে। এবং এনইপি ২০২০ সালে যে শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, এই শিক্ষানীতির ভিত্তিতে কিন্তু এখন কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স কিন্তু ৩ বছরের নেই। তাদের কিন্তু ৪ বছরের শিক্ষা কোর্স দেওয়া হচ্ছে, ৪ বছর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে কেউ যদি ১ বছর বা ২ টো সেমিস্টার করার পর যদি কেউ যদি পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও তারা একটা সার্টিফিকেট কোর্স বলে একটা সার্টিফিকেট পায়। সেক্ষেত্রে যদি ২ বছর বা ৪ টা সেমিস্টার করার পর পায়, তাহলে তাদেরকে ডিপ্লোমা কোর্স দেওয়া হয়। এবং ৩ বছর বা ৬ টা সেমিস্টার কমপ্লিট করার পর যদি কেউ পড়াশোনা ছেড়ে দেয় বা সে সমাপ্তি করতে চায়, তাহলে তাদেরকে দেওয়া হয় অনার্স ডিগ্রি। এবং তারপর এই ৩ টা ডিগ্রিতে কারো যদি 75% নম্বর থাকে এবং তার ভিত্তিতে তার পরবর্তী স্তরে অর্থাৎ সে যদি পরবর্তীতে যদি আ আ ৪ বছরের যে স্তরটি আছে অর্থাৎ ৭ম এবং ৮ম সেমিস্টার সেখানেও যদি পড়াশোনা করতে হয়, তখন তাকে কিন্তু অনার্স উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া হয়। এই সার্টিফিকেটটা প্রদান করা হয়। এবং এক্ষেত্রে যারা করে ৪ বছরের গ্র্যাজুয়েশন করছে তাদের কিন্তু আবার ওদিকে কিন্তু এমএ তে গিয়ে কিন্তু তখন তাদের কিন্তু ২ টো সেমিস্টার করলেই তাদের কিন্তু হয়ে যায়। অর্থাৎ ১ বছরে তখন কিন্তু সেমিস্টার সিস্টেম হয়। এবং আমাদের এই বর্তমানে এই শিক্ষাবর্ষেই কিন্তু শিক্ষাবর্ষ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে কিন্তু সেমিস্টার পদ্ধতি প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কার্যপ্রণালীও শুরু করা হয়েছে। ওকে? তো এর পরবর্তী আমরা দেখি। তো এখানে কি মেইন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সিস্টেম পদ্ধতির। ঠিক আছে? তো এখানে সবার ১ম এ আমাদের যেটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট স্তরের জন্য নির্বাচিত পাঠ্যক্রম ২ টি বা তার বেশি সেমিস্টারে বা এককে ভাগ করা হয়। অর্থাৎ সেমিস্টারের সংখ্যা পাঠ্যক্রমের স্থায়িত্বের উপর নির্ভর। অর্থাৎ পাঠ্যক্রমটা কতটুকু হবে, কোন উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে কোন একটি কোর্সকে, তার ভিত্তিতেই কিন্তু সেই তাদের যে সেমিস্টার সংখ্যা বা সেমিস্টারের পরিমাণ সেটা কিন্তু নির্বাচন করা হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং তারপর কি বলা হচ্ছে প্রত্যেক সেমিস্টারে ৬ মাসের জন্য পাঠ্যক্রম নির্বাচিত হয় এবং ওই পাঠ্যক্রম শিক্ষাদান করে ৬ মাসের মধ্যে নির্দিষ্ট মাসে পরীক্ষা নেওয়া হয় বা নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে তাদেরকে শিক্ষাও প্রদান করা হচ্ছে, পাঠ্যসূচিও কমপ্লিট করা হচ্ছে এবং তার মধ্যে মূল্যায়ন পদ্ধতিও কমপ্লিট করে পারলে রেজাল্টটাও প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আ ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বরটা কি? প্রত্যেক সেমিস্টারে পাঠ্যসূচি শেষ করা হয় এবং পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ। কিন্তু পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু অতীতে বাৎসরিক যেটা একটা আমাদের শিক্ষা পদ্ধতি ছিল সেখানে কিন্তু ফেল করা মানে তাকে সেই স্তরেই থেকে যাওয়া। কিন্তু সেমিস্টার পদ্ধতি সেটা নয়। সে কিন্তু তার পরবর্তী সেমিস্টার অতিক্রম করতে হবে। কিন্তু যে পেপার বা যে সাবজেক্টে তার রেজাল্ট খারাপ হবে সে কিন্তু পরবর্তী সেশনে মানে তার পরবর্তী সেশন যেটা আছে তাদের সেই সেশনের সঙ্গে ম্যাচ করে সেই একই সময় কিন্তু আম ব্যাকলগ হিসেবে বা ব্যর্থ এরকম একটা কোনো একটা যেকোনো একটা নাম দিয়ে তারা কিন্তু সেই পরবর্তীতে তাদের সেই সুযোগটা দেওয়া থাকছে এবং ওখানে পাস করার পর সে কিন্তু সমগ্র কোর্সটাকে একসঙ্গে কিন্তু সমাপ্তি করার একটা সুযোগ থাকে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ৪ নম্বরটা কি হচ্ছে প্রত্যেক সেমিস্টারে প্রাপ্ত ফলাফলকে একত্রিত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। অর্থাৎ এর আগে যেটা ছিল তার সঙ্গে এটার একদম মিল আছে। এর আগে যেমন ১ম বছর, ২য় বছর, ৩য় বছর সবকিছু মিলে সর্বশেষে একটা চূড়ান্ত ফলাফল দেওয়া হতো, সার্টিফিকেট প্রদান করা হতো। তো সেক্ষেত্রে কিন্তু সেমিস্টার পদ্ধতি কিন্তু এটা। অর্থাৎ ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এমন করে কিন্তু সমগ্র সেমিস্টারের ফলাফলগুলোকে কিন্তু একত্রিত সর্বশেষে একটা রেজাল্ট প্রদান করা হচ্ছে। এবার এক্ষেত্রে একটা কি আছে যে এনইপি ২০২০ এর নিয়ম অনুযায়ী প্রত্যেক
সেমিস্টারে সমাপ্ত করলেই বিভিন্ন রকম সার্টিফিকেট পাওয়া যায়। অর্থাৎ যেটা এর আগে আমি বলেছি। ৫ নম্বর সেমিস্টার পদ্ধতিতে দ্রুত মূল্যায়নের জন্য অধিকাংশ ক্ষেত্রে গ্রেডিং প্রথা, অর্থাৎ এই সেমিস্টার পদ্ধতির সঙ্গে গ্রেডিং যেটা সিস্টেম আছে বা গ্রেড সিস্টেম, এটাকেও কিন্তু এই পদ্ধতিটাকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে। সেমিস্টার পদ্ধতিটা অনেক বেশি নমনীয় প্রক্রিয়া, অর্থাৎ এটা অনেক বেশি নম্র পদ্ধতি। কারণ এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে একাধিক বিষয়ে শিক্ষা অর্জনের সুযোগ থাকে। অর্থাৎ কোনো একজন ছাত্র সে যদি ভাবে যে আমি হচ্ছে একটা আর্টস বা একটা কোনো একটা আর্টসের কোনটা সাবজেক্ট, ধরুন এডুকেশন বিষয়ে সে মেজর বা অনার্স নিয়ে সে পড়াশোনা করছে, কিন্তু 2020 সালের পর তার যদি ইচ্ছা হয় যে না সে ল্যাবরেটরি নিয়ে ল্যাবরেটরিতে এক্সপার্ট হবে বা সে ল্যাবরেটরি নিয়ে একটা কোনো কিছু করতে চায় বা প্রফেশনাল কোনো একটা কোর্সের সঙ্গেও একটা যুক্ত হতে চায়, অথবা জার্নালিজম করতে চায় বা বা মাস কমিউনিকেশন বা লাইব্রেরি সায়েন্স এগুলো করতে, তাহলে এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু প্রত্যেকটি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান তাদের পরিকাঠামো অনুযায়ী তারা কিন্তু নির্বাচন করতে পারে এবং পরিচালিত করতে পারে। অর্থাৎ সেই সকল শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এই রকমের অতিরিক্ত বিষয়েও কিন্তু একটা জ্ঞান প্রদান বা জ্ঞান গ্রহণের কিন্তু একটা জায়গা থাকছে বা একটা স্কোপ থাকছে। এবং তার পরবর্তী কি সেমিস্টার পদ্ধতিতে শিক্ষকেরা শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াকে, এখানে শিক্ষণ হতো প্রক্রিয়াকে অভিক্ষা, অ্যাসাইনমেন্ট, শ্রেণীকক্ষের আলোচনা, ব্যক্তিগত সংযোগ বা যোগাযোগ ইত্যাদির মাধ্যমে গতিশীল রাখে। অর্থাৎ এই যেহেতু ৬ মাস বা একটা সংক্ষিপ্ত সময়ের কোর্স, তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক শিক্ষককে কিন্তু একাধিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে পরিচালনা শিক্ষাদানও করতে হচ্ছে, তাদেরকে মূল্যায়নও করতে হচ্ছে। তো এইরকম বিভিন্ন রকমের কাজ, অর্থাৎ যেগুলো আমি বলেছি অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক এইরকম, হ্যাঁ, তো ক্লাসরুম ডিসকাশন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তো এইরকম একাধিক কর্মপরিকল্পনা অল্প সময়ে পরিচিত করার ফলেই প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা কন্টিনিউ বা একটা প্রতিযোগিতা সম্পর্ক গড়ে ওঠে, এবং এটা করার পরে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা তাদের মধ্যে বা শিক্ষা পদ্ধতির মধ্যে কিন্তু একটা গতিশীলতা বা একটা বাস্তবধর্মিতা লক্ষ্য করা যায়। তাহলে এটাও তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে একাধিক বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি এখানে ৭টাই দিয়েছি এবং পিপিটি অনেক বড় হচ্ছিল, তাই আমি এখান থেকে আমি শেষ করেছি। এবং পরের স্লাইডটা আমরা দেখি। এখানে কি যে অ্যাডভান্টেজ অফ সেমিস্টার সিস্টেম, অর্থাৎ সেমিস্টার সিস্টেমের সুবিধা বা গুরুত্বগুলো কোন জায়গায়, আমরা কোন জায়গায় এর ইতিবাচক দিক দেখতে পাই। তাহলে সেমিস্টার পদ্ধতিতে যেহেতু পাঠ্যক্রমকে ভাগ করা হয়, তাই শিক্ষার্থীরা সমগ্র পাঠ্যক্রমে মনোযোগ না দিয়ে অল্প কিছু, অর্থাৎ যেহেতু ১ বছরের একটা পাঠ্যসূচি বা পাঠ্যক্রমকে যখন আমরা সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ ছোট করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সমগ্র পাঠ্যক্রমের দিকে মনোযোগ না দিয়ে বিশেষ কতগুলো বিষয়ের উপরে কিন্তু তারা কিন্তু মনোযোগ দিতে পারছে, এবং সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত জ্ঞান বা বাস্তবধর্মী তারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারছে। তাহলে এটাও তার একটা সুবিধা। আর ২ নম্বরটা কি, সেমিস্টার পদ্ধতি শিক্ষার্থীদের সারা বছর শিক্ষার বিষয়ে তৎপর ও উদ্যোগী থাকতে হয়। হ্যাঁ? অর্থাৎ এখানে যদি কোনো একজন শিক্ষার্থী বা ছেলেমেয়ে যদি তারা যদি ভাবে যে না আমি এই ১ মাস বা ১.৫ মাস আমি একটু অসুবিধায় আছি, আমি পড়াশোনা করব না, তার পরবর্তীতে করব। অর্থাৎ এই সেমিস্টার পদ্ধতিতে সেই কিন্তু সুযোগটা কিন্তু থাকছে না। তার কারণ তাদেরকে এই সময়ের মধ্যে যদি তারা যদি কেউ যদি ১.৫ মাস যদি না আসে, তাহলে দেখা গেল সেই ১.৫ মাসের মধ্যে ক্লাস টেস্ট বা ক্লাস ডিসকাশন বা সেমিনার প্রেজেন্টেশন বা প্রজেক্ট ওয়ার্ক এগুলো কিন্তু হয়ে গেছে। অর্থাৎ তারা কিন্তু ধরতেই পারবে, অর্থাৎ তারা কিন্তু পিছিয়ে পড়বে। অতএব এই পদ্ধতিটা হচ্ছে মূলত একটা গতিশীল একটা প্রক্রিয়া। আর এখানে সকল শিক্ষার্থীদেরকে এবং শিক্ষককেও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয়। ৩ হচ্ছে সেমিস্টার পদ্ধতি শিক্ষার্থীদের পড়াশোনা ও মূল্যায়নে স্বনির্ভর হতে হয়। অর্থাৎ যেহেতু এটা অল্পকালীন একটা শিক্ষা পদ্ধতি, তাই এক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যে তাদেরকে প্রত্যেকেই কিন্তু সক্রিয়ভাবেই শিক্ষা গ্রহণ করতে হচ্ছে বা শিক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। তার কারণ এই অল্প সময়ের মধ্যে তাদেরকে নিজেদেরকে নোট তৈরি করা, নিজেদেরকে পাঠ্যপুস্তক সম্পর্কে ধারণা অর্জন করা, এবং বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এইরকম বিষয়ের জন্য তাদের কিন্তু বিভিন্ন রকম কার্যাবলী বা পড়াশোনার সঙ্গে যুক্ত থেকে কিন্তু কার্যাবলীকে সম্পন্ন করতে হচ্ছে। এরপর হচ্ছে কি, সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থীদের দলগতভাবে কাজ করা বা শেখার প্রবণতা বাড়ে। কিভাবে? যেহেতু অল্প সময়কালীন, তাই তাদের কিন্তু নোটের জন্য হোক বা কোনো তথ্যের জন্য হোক, তাদের কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু একটা আদান-প্রদানের বা একটা নির্ভরশীলতার একটা জায়গা গড়ে ওঠে বা লক্ষ্য করা যায়। এবং এটার জন্য কি হচ্ছে, তাদের মধ্যে একটা সহযোগিতার মনোভাব গড়ে ওঠে বা একটা দলগতভাবে কাজ করার মনোভাব গড়ে ওঠে, যেটা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মে পরবর্তী ভবিষ্যতে তাদের যে সমস্ত জীবনের যে কাজ আছে সেক্ষেত্রেও কিন্তু এই মনোভাব তাদেরকে সহায়তা করে। তারপর কিন্তু সংগ্রহ বন্ধু এই যে মানে তার পরের নম্বরটা, আচ্ছা ৫ নম্বরটা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন হওয়ায় শিক্ষার্থীরা নিজেদেরকে ভুল ত্রুটি অর্থাৎ যেহেতু এটা একটা ক্রমিক, অর্থাৎ সেক্ষেত্রে একটা গতানুগতিক একটা সক্রিয় এবং গতিশীল একটা প্রক্রিয়া। এই ক্ষেত্রে যদি ছেলেমেয়েদের কোনো যদি নিজেদের যদি ভুল ত্রুটি থাকে বা খামতি থাকে, তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু নিজেদেরকে সংশোধন করে নিতে পারে। ওকে? এবং তারপর হচ্ছে সেমিস্টার পদ্ধতি যেহেতু এটা অগ্রগামীমূলক, অর্থাৎ একটা ফরমেটিভ একটা শিক্ষা ব্যবস্থা, এটা আমরা বলতে পারি। এই ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা উভয়কে সক্রিয় থাকতে হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা।
অসুবিধা কি? এই যে সেমিস্টার পদ্ধতিতে যেহেতু একটা বহুমুখী একটা শিক্ষা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থাকে বা শিক্ষা কাঠামোকে একটা চিন্তার করা হয়েছে। তাই এই ক্ষেত্রে কিন্তু যদি কোনো একটা বিদ্যালয়ের যদি পরিকাঠামো বা প্রশাসন বা শিক্ষকরা যদি দক্ষ বা পরিশ্রমী না হয়, সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষা পদ্ধতিটি কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। তারপর ২ নম্বর হচ্ছে, যদি শিক্ষকের অনুপাতে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু কাজ করা কিন্তু সম্পূর্ণ হয় না। অর্থাৎ সেক্ষেত্রে একটা অসুবিধা। তারপর সেমিস্টার পদ্ধতি পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যেটা আমি এর আগে বললাম। তাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সর্বস্তরেই নিষ্ঠা, শ্রম, শৃঙ্খলার অভাব। অর্থাৎ শিক্ষার্থীরা এত কিছু চাপের জন্য তারা কিন্তু অনেক সময় কিন্তু বিশৃঙ্খল হয়ে পড়ছে, এবং তারা কিন্তু মানে তাদের মধ্যে একটা যে যেহেতু এখন বিশেষ করে মোবাইল বা এরকম টেকনোলজির প্রভাব তাদের মধ্যে পড়ছে, তাই তাদের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু এখন কিন্তু বিশৃঙ্খল ভাব দেখা যায়, এবং তাদের মধ্যে একটা নিয়ম নিষ্ঠাও কমে গিয়েছে, এবং এটা শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষকদের ক্ষেত্রেও এটা হয়েছে। তো এইরকম কিন্তু অসুবিধার জন্য কিন্তু তারা কিন্তু সেমিস্টার পদ্ধতিটা কিন্তু ব্যর্থ হতে পারে। ওকে? এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের রুটিনের সঠিক ব্যবহার। অর্থাৎ যেহেতু অল্প সময়কালীন একটা শিক্ষা পদ্ধতি, তাই এর মধ্যেই রুটিন তৈরি করা, এবং সেক্ষেত্রে ছাত্র-ছাত্রী ওদের সঙ্গে যোগাযোগ করা, এবং ওরাও যদি নিয়মিতভাবে উপস্থিত না থাকে, সেটা যদি ভালোভাবে যদি পরিচালনা করা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর কি হচ্ছে, বিভিন্ন কারণে যদি একবার এই পদ্ধতির মধ্যে যদি কোনটা বিশৃঙ্খল বা বিপর্যস্ততা হয়, তাহলে সেটা কিন্তু এই ৬ মাসের মধ্যেই কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু আর সেটাকে আগের পর্যায়ে কিন্তু বা নিয়ে যাওয়া যায় না। তো এটাও একটা গুরুত্বপূর্ণ অসুবিধা। তারপর কি বলছে, এই পদ্ধতিতে পরীক্ষার সংখ্যা অনেক বেশি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কি হয়, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু ভীতির একটা সৃষ্টি হয়। ওকে? এবং আলোচনার সমাপ্তিতে আমরা একটা কথা বলতে পারি যে, একাধিক অসুবিধা থাকলেও বর্তমান সমাজ ব্যবস্থা যেহেতু একটা প্রতিযোগিতা বা একটা কি বলবো, প্রতিযোগিতামূলক একটা সমাজ বা কম্পিটিশন এর যুগ। ঠিক আছে? তো এই পরিস্থিতিতে কিন্তু আমরা বলতে পারি এই পদ্ধতিটা হচ্ছে যথার্থ এবং উপযুক্ত একটা শিক্ষা পদ্ধতি। তাহলে সবাইকে আমি আবার বলব যে, যদি আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকো এবং এই পিপিটিটা যদি কারো প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যাতে আমার চ্যানেলটিও একটু গ্রো হয়, এবং আমি যাতে যাতে আবার নতুন ক্লাস দিতে যাতেও একটু উৎসাহিত বা একটা আ প্রেরণা পাই। ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।